প্রথমে একটা কথা বলে নেই, আমরা এবার পট পরিবর্তন আমরা সিরিয়াসলি চেয়েছিলাম এবং আমরা রাজপথেও ছিলাম, আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী। দুঃখের বিষয় হচ্ছে যে এই পট পরিবর্তনের পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশটা রাজনীতির যে প্রতিবাদের মতবিরোধের যেটা রাজনৈতিক সৌন্দর্য বাড়ায়, রাজনীতি সেই জায়গায় যাবে এবং মানুষ মন খুলে প্রতিবাদ করতে পারবে, প্রতিরোধ করতে পারবে, কিন্তু রাজনীতিটা প্রতিহিংসার হবে না। দুর্ভাগ্যের বিষয়, এই সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে রাজনীতিকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গেলেন। আমরা দেখতে পেয়েছি যে বঙ্গভবন থেকে শুরু হলো সেই প্রতিহিংসার রাজনীতি, মানে এবং মব কালচারের, এবং যে মব কালচারের কারণে এখানে রাজনীতিটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, প্রতিহিংসার দিকে চলছে। আমরা খুব লক্ষ্য করছি যে বর্তমান সরকার, ইউনূস সাহেবের সরকার, দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে ইউনূস সাহেবের সরকার সমর্থন করছিল, সেই আকাঙ্ক্ষার থেকে ইউনূস সাহেব বহু দূরে আছেন। উনি উনার সমস্ত নিজের স্বার্থটা সিদ্ধি করে গ্রামীণ ব্যাংকের সমস্ত কিছু নিয়ে এখন মব সংস্কৃতির কাছে দেশটাকে ঢুকিয়ে ফেলছেন, রাজনীতি ঢুকিয়ে ফেলছেন। বিগত সরকার আমরা দোষ দিতাম যে বিগত সরকার আইন দিয়ে রাজনীতি কন্ট্রোল করতে চান, আর বর্তমান সরকার মব সংস্কৃতি দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করতে চান, একটা পক্ষকে নিশ্চিহ্ন করতে চান। আজকে বলতে দ্বিধা নেই, আজকে বাংলাদেশের মানুষ বিগত 15 বছর ওই শাসনের কারণে আমরাও বলেছি যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধটাকে তার নিজের মতো করে সাজাচ্ছে বা নিজের মতো করে বর্ণনা করছে, এর থেকে মুক্তিযুদ্ধটাকে বেরিয়ে আসুক। মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান সরকারের ছত্রছায়ায় এই যে মব কালচার গড়ে উঠছে, মব সংস্কৃতি কি, এটা রাজপথে, সামাজিক যোগাযোগ সর্বত্রই এই মব কালচারের কারণে রাজনীতিকে ওই জায়গায় যাদেরকে নির্মূল করার কথা ভাবছে তাদের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সরকারের এই যে পদক্ষেপ, দেখেন এই যে গতকালকেই এই যে প্রোগ্রামটা, আমরা এর আগেও বলেছি, এই গোপালগঞ্জের ঘটনা, আমরা বলেছি সরকার আগের থেকে 144 দেখলে বন্ধ করতে পারছে, সরকারের নিয়ম, রুটিন দায়িত্ব। কালকে সরকার রিপোর্টার ইউনিটে কিছু লোকের একটা 71-এর মঞ্চ বলে তাদের একটা প্রোগ্রাম ছিল, সংবিধান নিয়ে কথা ছিল, কথা বলতেই পারেন। যদি কথা বলতে সরকার না দেয় তাহলে সরকার উচিত ছিল আগের থেকে ওখানটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া, তাতে না প্রোগ্রাম তারা করতে পারবে না। কিন্তু প্রোগ্রাম এলাও করে মব সংস্কৃতি দিয়ে সেটাকে বন্ধ করে তারপর ওদেরকে নিয়ে হেফাজতে নিয়ে গিয়ে এই যে সন্ত্রাসের মামলা যে দিয়ে দিল, জনগণ ভাবলো কি? জনগণ যেটা ভাবলো সেটা হচ্ছে যে আসলে এই শক্তিটা কখনোই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার আর 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 কাজ করছে না। এই শক্তি সবসময় চাচ্ছে যে যে জনগণ আপনার কি যেন বলে যে জনগণের কোনো দাবি, জনগণের কোনো মতামতের তোয়াক্কা করছে না। সরকার চাচ্ছে বর্তমান সময়টা অরাজকতার মধ্যে থেকে ফেলে দিয়ে তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে। আপনি জানেন যে আজকে মব সংস্কৃতির কারণে আজকে দেখবেন জাতীয় পার্টির অফিসে, ফর্মাল অফিসে তাদের সেটা ব্যান্ড পার্টি না, নিষিদ্ধ পার্টি না, তার মিছিল, তার পার্টি অফিসে হামলা করে অন্যদের দায় চাপানো হচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনাগুলি শুরুর থেকে এই সরকার এই ঘটনাগুলিকে প্রশ্রয় দিচ্ছেন এবং দেওয়ার কারণে কিন্তু আসলে সমাজ এক ধরনের এনার্কি চলে যাচ্ছে। দিনাজপুরে জানেন একটা বিনোদন কেন্দ্র, তো সবাই বিনোদন কেন্দ্র, পিকনিক হয়, সে জায়গায় যায়, চমৎকার জায়গা, তাই না? আজকে সেই জায়গায় চৌধুরী নাম করে একটা মারাত্মক লঙ্কা কাণ্ড ঘটে, প্রশাসন সেখানে নির্বিকার থাকলো এবং বলল যে এই ঘটনাগুলো ঘটতেছে। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে এই ধরনের ঘটনা করে এখানে গণতন্ত্রকে তো সংহত দূরের কথা, বরঞ্চ একটা প্রতিহিংসার রাজনীতি, বংশ পরম্পরা যাতে চলে, এই সরকার তার বন্দোবস্ত করতে চায়। এটা খুব দুঃখজনক। আজকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে যদি আমরা এই জায়গা থেকে একদিন করে যদি বের না হতে পারি, তাহলে তাহলে আমরা ওই যে আফ্রিকার কিছু দেশ আছে না, জঙ্গলের কিছু দেশ আছে যে দেশগুলিতে বিদেশি জাতিসংঘ বাহিনীর নামে একটা অন্যরকম শাসন চলে, আর সেই জায়গায় চলে যাবে। আজকে বলতে দ্বিধা নেই, আজকে আমাদের দেশের, বাংলাদেশের, মানে কি বলা যায়, এটা আমরা যত কথাই বলি না কেন, আমাদের দেশে তো মিনিমাম আইন কানুন তো মানার একটা প্রবণতা ছিল লোকের। কিন্তু আজকে লোকজন এই আনরুলি হয়ে গেল কি কারণে? আনরুলি হয়ে গেল সরকারের তার তার উস্কানি দেওয়ার কারণে বলবো, মবটাকে উস্কানি দিয়েছে সরকার। আপনি জানেন 7 মাস পরে 32 ভাঙচুর করা হয়েছে এবং তখন সরকারের যখন বাইরে গেল ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেছে যে কি বলে, না পুলিশ নিষ্ক্রিয় ছিল ওই সময় করা হয়েছে। আজকে এইভাবে করে মবটাকে উস্কাই দিয়ে সরকার কি হাসিল করতে জানে না। আমি নিশ্চিত করে বলতে পারি দেশটার মধ্যে একটা নৈরাজ্য, এনার্কি তৈরি করে এই দেশটাকে মানে ধ্বংসের শেষ সীমানে নেওয়ার চেষ্টা করেছে। ব্যর্থ রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে প্রতিবাদ করার জন্য
সমস্ত আয়োজন মনে হচ্ছে সম্পন্ন হচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে। এবং সরকার যদি এই জায়গা থেকে যদি নিবৃত না হয়, দিন যত যাচ্ছে ততই আমরা খুব জঘন্য জায়গায় চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ। তো ফলে এটাই হলো এই প্রসঙ্গে আমার কথা। আমরা নিন্দা করি এসব ঘটনার, এবং এখনো সময় আছে সরকার এই জায়গা থেকে বেরিয়ে আসুক। এই মব সংস্কৃতির যে সংস্কৃতি, এর থেকে সরকার বেরিয়ে আসুক। আইন শৃঙ্খলার উপর সরকার গুরুত্ব দেয়। সরকারের মনে করার কারণ নাই যে এগুলি পাবলিক বুঝবে না। আপনি ধরে নিয়ে আপনি উল্টা মামলা দিয়ে আপনি সন্ত্রাসীদের কেসে দিয়ে দিলেন, হাসবে তো? এগুলি তো ওই তো জর্জ মিয়ার নাটকের মতো, এগুলি তারেক জিয়াকে মামলা যুক্ত করার মতো। একই ঘটনা তো হবে, তো একই ঘটনা ঘটবে। তো ফলে এই এই জিনিসগুলি থেকে বিরত থাকা উচিত। দেখেও যদি আমাদের শিক্ষা না হয়, তাই না, তাহলে কবে শিক্ষা হবে? আমি যার কারণে দেশবাসীর কাছে আমি আমি আহ্বান জানাতে চাই যে এই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনারা চিন্তা চেতনা তবু ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু এই দেশটার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। আজকে আমাদের দেশে আইন সুরক্ষা বাহিনী যদি সত্যি সত্যি যদি আমাদের সেই দায়িত্ব যদি পালন না করতে পারে, সত্যি দায়িত্ব যদি পালন না করতে পারে, তাহলে তো এইখানটা তো আসলে তো আমাদের এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ দাদু, যাও দাদু। হ্যাঁ হয়েছে দাদু, হয়েছে হয়েছে। হ্যাঁ, একটু বলেন তো দাদুকে চলে যাও। হ্যালো বাবা, তোমার নাম কি? তুমি কেমন আছো? বলো, নাম বলো, হ্যাঁ, নাম বলো। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। বলো। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? বলো এখন, বলো। হ্যাঁ বলো ওকে, বলো তাহলে বলো বাই বলো। বাই। হ্যাঁ। বাই 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 বাই, যাও বাই বাই, বাই বাই বাই, যাও যাও যাও, বাই বাই। আপনি বলছিলেন যে ব্যর্থ রাষ্ট্র করার দিকে যাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস তো নোবেল বিজয়ী একজন মানুষ। তিনি সারা বিশ্বের পরিচিত একজন মানুষ। তার কর্মকাণ্ড তো অনেক পজিটিভ ছিল। তার মতন একটা মানুষ কেন ব্যর্থ রাষ্ট্র করতে যাবে? তিনি কি রাষ্ট্র চালাচ্ছেন না, নাকি অন্য কেউ এই ধরনের রাষ্ট্র পরিচালনা করছে পর্দার আড়াল থেকে, যারা মুক্তিযুদ্ধকে ঠিকভাবে ওন করে না? আপনি খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন, এখানে তো সরকার নেই, সরকার নেই তো, এটা আছে মব। মব সরকার, মব সরকার হচ্ছে পাবলিকের সরকার, বাইরের। এই মব সরকারটা কি করে? মব সরকার আপনি দেখেন, কালকে ঘটনাটা খেয়াল করেন। আপনার সরকারের যে কোনো আইন সুরক্ষা বাহিনীর যে কোনো জায়গায় অনুষ্ঠান করার অথবা বিরত রাখার তার আর তার তার বাহিনী আছে, প্রশাসন আছে, ডিএমপি আছে, কমিশনার আছে। আজকে সেই প্রোগ্রাম এলাও করে সেখানটায় মব ঢুকিয়ে দিয়ে তারপর সেই লোকগুলোকে হেফাজত নিয়ে মামলা দায়ের করে দিল। তার মানে কি? তার মানে সরকারটা মব দিয়ে পরিচালিত। যে সরকার আইন বাদ দিয়ে, তার প্রশাসন বাদ দিয়ে শুধু মব দিয়ে পরিচালিত হয়, সেই সরকার তো ডেফিনেটলি নির্দিষ্টভাবে বলা যায় যে এই সরকার রাষ্ট্রটাকে একটা একটা খারাপ জায়গায় ঠেলে দিচ্ছে, ভয়ঙ্কর গর্তের দিকে রাষ্ট্র ঠেলে দিচ্ছে। জনগণকে জনগণকে স্বৈরাচার নির্মূলের কথা বলে স্বৈরাচারকে রিস্টোর করার, পুনরায় স্বৈরাচার ফিরে আসার তার সমস্ত বন্দোবস্ত পাকাপোক্ত করতেছে। এবং নিশ্চিতভাবে বলা যায় এই সরকারি সব কার্যক্রম, এই কার্যক্রম কখনোই আজকে আমরা যে প্রত্যেক স্বৈরাচার বলছি সেই স্বৈরাচারের নতুন করে তার প্রাণ স্পন্দন তৈরি করতেছে এই সরকারের সব কার্যক্রম। এবং ন্যাচারালি এই সরকার ফ্যাসিস্ট সরকারকে রোখার ক্ষেত্রে যে পদক্ষেপ নিচ্ছে তাতে মুক্তিযুদ্ধকে আক্রমণ করতেছে। এবং ন্যাচারালি মুক্তিযুদ্ধকে ছোট করে, খাটো করে, মুক্তিযুদ্ধকে নির্মূল করে এই সরকার বাংলাদেশে আর যাই হোক বাংলাদেশের রাজনীতি ঠিক করতে পারবে না। কারণ ৭১ আমাদের পরিচয়, বাংলাদেশের পরিচয় ৭১। হ্যাঁ, বহুত আগের থেকে ছিলাম, বহুত দেশ ছিল, তাই না? সাত পুরুষ, সব সব সত্য, কিন্তু বাট রিয়েলিটিতে গোটা বিশ্বের বাংলা নামের বাঙালিদের যে দেশটা, সেটার পরিচয় হচ্ছে ৭১। আজকে ৭১কে মুছে ফেলে দিয়ে এই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র বলেন কিছুই থাকবে না। তাহলে এই সরকার বুঝেই, জেনে শুনেই আজকে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ করতেছে। আওয়ামী লীগের আক্রমণ তো সবাই সহযোগিতা করছে, সবাই সাহায্য করছে, কিন্তু সেটা না। আজকে বলছে যে এরা করলে এই দিয়ে আওয়ামী লীগ চলে আসবে। আওয়ামী লীগ তো ব্যান করে দিচ্ছে, আওয়ামী লীগ ফাঁসি দিয়ে দাও। এটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ তাহলে তাহলে প্রোগ্রাম আগে নিষেধ করে দিতা, প্রোগ্রাম করতে দিতা না। প্রোগ্রাম এলাও করে তারপরে এখন মব তৈরি করে বলছে যে না, এটা করলে আওয়ামী লীগ ফিরে আসবে। আজকে আমি মনে করি এই মব সংস্কৃতির মধ্যে দিয়ে বরঞ্চ আওয়ামী লীগকে ফিরে আনার সমস্ত বন্দোবস্ত চূড়ান্ত করতে এই সরকারের এসব কার্যক্রম, এবং এর পরিণতি সরকার ভোগ করবে খুব শীঘ্রই আমি মনে করি। ফলে বর্তমান সরকারের পক্ষে আর কিছু সম্ভব হবে দেশের আইন শৃঙ্খলা ডেভেলপ করা, অথবা অথবা এই যে আজকে যে জাতীয়বাদী অফিসে হামলাটা হলো, নিন্দা করি। এইসব ঘটনাকে রোখার ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না, কাজে নিতে পারবে না। ফলে সরকার এখানটায় অসহায়ের মতো
মব সংস্কৃতি আত্মসমর্পণ করতে হবে। যেহেতু আত্মসমর্পণ করেছে সরকার, সেই কারণে বলবো এই সরকারের পক্ষে আর কোনো কিছু করাই সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। না, আপনি বলছিলেন যে মানে গত সরকারকে ফিরিয়ে আনার জন্য এই মব সন্ত্রাস করা হচ্ছে, সেটা আসলে কিভাবে মানে সম্ভব যে এই মব করে কি একটা আমি বলতেছি, কথাটা বলতেছি আপনাকে একটু। বিষয়টা জি যে এসেন্সটা হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে বিদায় করছে। বিদায় করার জি পর মুক্তিযুদ্ধকে যে আক্রমণ করতেছেন, ন্যাচারাল কারণে, স্বাভাবিক কারণেই এটা মনে হবে যে এই মুক্তিযুদ্ধের যে আওয়ামী লীগ যে থল দাবিদার ছিল, যে একমাত্র তারাই আজকে সেই জায়গায় তো চলে যাচ্ছে গেমটা, খেলাটা। যে আওয়ামী লীগ বলতেছে, আজকেই বলতেছে যে এখন আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি, অতএব দেখেন আক্রমণ হচ্ছে, অতএব আমাদের কথাই ঠিক। তার লুটপাট, দুর্নীতি সমস্ত কিছু আজকে হালাল হয়ে যাচ্ছে তার এই কমটা করার কারণে। তাহলে সরকার যদি এই ক্ষেত্রে যদি এটা ডিফারেন্সিয়েট না করতে পারে যে কোনটা মুক্তিযুদ্ধ আর কোনটা আওয়ামী লীগের লুটপাট, তাহলে তো সরকার তো ওই যে কয় না সব, যেহেতু সরকারের রাজনীতির দৃষ্টিভঙ্গি পরিষ্কার না, স্বচ্ছ না, সেই কারণে সরকার এই ফাঁদে পা দিয়েছে। এবং সরকারের যদি এখনো বোধোদয় না হয়, আমি সেই কারণেই বলতেছি যে সরকার সমস্ত কিছু জায়েজ করে দিয়ে আজকে এমন একটা মব সংস্কৃতি তৈরি করছে, যার কারণে লোক বলবে যে আগেই ভালো ছিলাম, এবং সেটাই আওয়ামী লীগের প্লাস হবে। এটাই বলতেছি আমি। জি জি। না, ঠিকই, অনেকে সাধারণ মানুষ বলছেন যে এই মুক্তিযুদ্ধের আসার পর থেকে মানুষ বলছে যে মুক্তিযুদ্ধ তো কোনো শুধুমাত্র আওয়ামী লীগের বিষয় নয় এটাতে, না? তো এই বিষয়টা ভালোভাবে হ্যাঁ, নিচ্ছে আমরা না। আমরা কিন্তু আমরা আমরা তাই আমরা তাই ভেবেছিলাম যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধটাকে তার মতো করে ব্যাখ্যা করতে চাই, ওই কারণে জনগণের মুক্তিযুদ্ধ ছিল, ফলে আমরা সেটাই করব। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে হিট করার নামে এই সরকার মুক্তিযুদ্ধের যে কোনো হলেই সেটাকে নির্মূল করতে চাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের যে বয়ানটা ছিল, ওই বয়ানটা এখানটায় টিকে যাচ্ছে। আমি সেই জায়গাটাই বলতেছি আর কি। এটা আসলে বয়ানের বিষয়, নাকি আসলে আওয়ামী লীগের সময় ধরেন মুক্তিযোদ্ধারা ঠিকভাবে থাকতে পারতো, সবকিছু চর্চা হতো, এখন হ্যাঁ, আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে আওয়ামী কি? লীগ, শুনেন, জি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে খুব খারাপভাবে ব্যবহার করছে, বঙ্গবন্ধুকেও খারাপভাবে ব্যবহার করছে, যার কারণে মুক্তিযুদ্ধ সম্পর্কে জনমনে একটা বিতৃষ্ণা আসে। এবং আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করে আওয়ামী লীগের জন্য সবকিছু হালাল, লুটপাট হালাল, ব্যাংক দখল হালাল, মানে যা কিছু গুম খুব সব হালাল করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। আজকে সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধটা বেরোয় আসতেছিল, কিন্তু বর্তমান সরকারের এই যে মব কালচারের কারণে, এই কারণে আবার সেই ঘটনাটা আওয়ামী লীগের ওগুলি চাপা পড়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের প্রশ্নটা হাইলাইট হয়ে আসতেছে। আমি সেই জায়গাটাই বলতেছি, এটা হলো বর্তমান সরকারের নির্বুদ্ধিতা, অথবা সরকারের একটি বোঝার অযোগ্যতা, অথবা ইচ্ছাকৃত না জেনে শুনে কোনো কোনো নতুন রাজনীতি, নতুন কোনো চিন্তা চেতনা তারা বের করতে পারছে না। প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়ন করতে গিয়ে এই ঘটনাগুলি করছে। এবং প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রকে রক্তাক্ত করে কখনোই সুফল বয়ে আনে না। আপনি জানেন দেশ স্বাধীন বঙ্গবন্ধু সেই কারণেই মুক্তিযুদ্ধ রাজাকারের পর সেই কারণে সাধারণ ক্ষমা করেছিলেন, এবং বলেছিলেন যারা হত্যাকাণ্ড করেছে, যারা লুটপাট করে বাড়িঘর পুড়িয়েছে, শুধু এদের বিচার হবে, রেপ করে এদের বিচার হবে, বাকিদের সাধারণ ক্ষমা, এই কারণেই করেছিলেন। এবং এটাই হচ্ছে নিয়ম। আজকের বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে, আজকে এই যে বছর অতিক্রম হওয়ার পরে, এই যে মব সংস্কৃতির মাধ্যমে সরকার তার ক্ষমতা, আইন শৃঙ্খলা রক্ষা করতে চাচ্ছে, মানে বিশৃঙ্খলা করে, নৈরাজ্য করে, এটা খুব খুব জঘন্য। এটা 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 সহ্য করা যায় না, সহ্য করা যায় না। এগুলোর নিন্দা করি, এবং অতি সত্বর সরকার যদি এ বিষয়ে বাস্তবিক কোনো পদক্ষেপ না করে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারে, সম্ভাবনা খুব কম, তারপরে বলছি পরিবর্তন না করতে পারে, তাহলে এই দেশটা আরো নৈরাজ্যের দিকে ধাবিত হবে। এবং এই নৈরাজ্যের পরে এখানে সত্যিকার অর্থে মানে ফ্যাসিস্ট শক্তি যাহাকে বলে সেটাই ইস্টাবলিশ হবে। জনগণ চাবে তখন যে মেরে ফেলুক এদের, এ রাজনীতি করার পরে এরা এই করে, হ্যাঁ, এবং রাজনীতিটা মারাত্মক অপান্ত হয়ে যাবে জনগণের কাছে। কিন্তু আপনি যে মবের কথা বলছেন, আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এবং যারা মবের ওখানে গিয়েছিল গতকালকে, তাদের মধ্যে কেউ রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে, জামাতে ওখানকার পল্টন থানার একজন নেতাও ছিলেন। ঠিক প্রকাশ্যে তো জামাতির এটা করছে, সুনির্দিষ্টভাবে কেন জামাতকে দায়ী করা হচ্ছে না কেন? মব করে তো ওভারঅল কথা বলা হচ্ছে, আসলে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে না কেন যে মবটা কারা করছে আসলে? শুনেন শুনেন, ওখানটায় জামাত আগে মব করছে, পরে ওটার সঙ্গে বিএনপিও যুক্ত হয়েছে, কথা বুঝছেন? ফলে ওইখানটায় শুধু বলে জামাতকে দোষ দিয়ে লাভ নেই। তাহলে এখানটায় বিভিন্ন জায়গায় আজকে তৌহিদুর জনতার নাম করে দিনাজপুরে যে মবটা হয়ে গেল, দিনাজপুরে যে ঘটনা ঘটে গেল, ফলে এখানটায় বিভিন্ন জায়গায় যে কোনো একজন ইনিশিয়েটিভ নিচ্ছে, পরে ওই জায়গায় যুক্ত হচ্ছে। তাহলে এই জায়গায় বিএনপির মতো একটা বড় দল, যদি যারা জনগণের সমর্থন প্রত্যাশী এবং হয়তো ক্ষমতা ভোট হলে যাবে, সেই দল যদি মবের উপর নির্ভরশীল হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হইতে পারে না।
ফলে বিএনপি যদি সেই জায়গাতে না বের হতে পারে, আমার ধারণা তার জন্য আরো আরো মানে কি বলা যায় যে জনগণের কাছ থেকে মানে কি বলে ভালো কোনো সমর্থন তারা প্রত্যাশা করবে না। পাবলিক এগুলো বুঝে, আজকাল মিডিয়া দিয়ে সব ওপেন, কারা কোথায় মব করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তাই না, এগুলো ওপেন। কোথায় কে চাঁদা তুলতেছে, কোথায় যাচ্ছে, তাহলে সেই জায়গায় সতর্ক হইতে হবে রাজনৈতিক দল হিসেবে সবাইকে। রাজনৈতিক দলকে যদি মব করে আইনে দিতে হয়, তাই না, না রাজনৈতিক দলকে যদি মব করে যদি আইন দিতে হয়, তাহলে সরকার কেন আছে? সরকার কেন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আছে? কেন পুলিশ আছে? কেন আর্মি আছে? কেন বিডিআর আছে? সরকার তাহলে সরকার বলে দিল যে মব করে যে যার মতো করে করো, আমি পরে দেখবো। এটা বলে না কেন সরকার? এটা বলে দেখ, এটা সরকার তো কোনো ক্ষমতা নাই। সরকার তো মবের কাছে আত্মসমর্পণ করছে। ইউনূস সরকার মবের কাছে পুরো আত্মসমর্পণ করছে, যার কারণে মব দিনের পর দিন বাড়তেছে। এক বছরও কমাতো দূরের কথা, বাড়তেছে। আপনি জানেন, শুধুমাত্র এই ধরার ক্ষেত্রে না, মুক্তি ধরার ক্ষেত্রে না, আমি দিনাজপুর বলেন, এই যে আজকে জাতীয় হামলা বলেন, সব বাড়তেছে। তার মানে সরকার মবের কাছে আত্মসমর্পণ করছে। মবের কাছে আত্মসমর্পণ করে দেশের মঙ্গল করা যাবে না। মব কোনোদিনই গণতন্ত্রের জন্য, সমাজের স্থিতিশীলতার জন্য কখনোই কোনো সুষ্ঠু ফল বয়ে আনে নাই। আজকে যারা করছেন, যারা এটাকে মদত দিচ্ছেন সরকার, তাই না, তারা নিশ্চিতভাবেই কি বলা যায়, এটা নিজের শরীরে নিজেই আগুন দেওয়ার ব্যবস্থা করতেছে। তাহলে এই যে সংকট, এই সংকট থেকে যদি ছোট করে বলেন, উত্তরণের পথ কি আছে আসলে? যদি এখন আসলে উত্তরণ কিভাবে হবে? ইউনূস সরকার যদি অক্ষম হন, ওনার অক্ষমতা দৈন্যতা প্রকাশ পেয়ে গেছে, এটা বলে তো করা যায় না। উনি অক্ষম হওয়ার কারণ ওনার উচিত বলা যে আমার পক্ষে আর সম্ভব না, লেটাস ওনার গ্র্যান্ড কনভেনশন ডেকে উনি সমস্ত রাজনৈতিক দলদের ডেকে বিকল্প সাজেশন নিয়ে দেশে নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, নির্বাচনের সঠিক মানে কি বলা যায় পদক্ষেপ নিতে পারেন। উনি নির্বাচন করতে পারেন, এটা আমি এখন আর বিশ্বাস করি না। ওনার আন্ডারে কোনো নির্বাচন হইতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এই কারণেই, কারণ উনি মবের কাছে সারেন্ডার করছেন। ফলে নির্বাচনে যে সন্ত্রাস হয়, ওই সন্ত্রাসের কাছে তো উনি কিছুই না, উনি খড়কুটোর মতো ভেসে যাবেন। ফলে এই কারণে আমি বলছি ওনার পক্ষে আর কিছুই সম্ভব না। তাহলে এখন কি হবে? উনি তো ইলেকশন দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তিনি যে ইলেকশন দিয়েছেন, তাহলে এখন করণীয় কি? যদি এই সময়ের মধ্যে করণীয় আসলে কি হবে? উত্তরণের পথটা কি? আমি তো বললাম উনার অক্ষম, উনি উনার অক্ষমতাটাকে রাজনৈতিক দলগুলির সঙ্গে ডেকে আলোচনা করে বলা উচিত যে এই অবস্থায় উনি আর করতে পারছেন না। ওনার স্বীকার করা উচিত যে আমি আর পারছি না, আমি মবের কাছে সমর্পণ করছি, অতএব বলেন আপনার কিভাবে কি করা যায়। রাজনৈতিক দলের পক্ষ থেকে সাজেশন অবশ্যই আছে, অবশ্যই আছে। ফলে এটা আপনার বক্তব্য পরিষ্কার। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, একদম পরিষ্কার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সময় দিয়েছেন, এবং আপনার এই ক্ষুরধার বিশ্লেষণের মাধ্যমে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কিছুটা চিত্র বুঝতে পারলাম। আশা করি দর্শকও সেই বুঝতে পারলেন, এবং আপনি এতক্ষণ সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন আপনি, আপনাকে স্যালুট। দর্শক, আপনারা শুনলেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধানের বিশ্লেষণ। আপনি কি ভাবছেন? জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।